আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30 কোর্সের 8ম ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের অনেক প্রতীক্ষিত বা অনেক প্রত্যাশার একটি ক্লাস, সেটি হলো জ্যামিতি। তোমরা অনেকেই জ্যামিতি ক্লাস চাইছো এর আগেও, কিন্তু এখন লাস্ট মুহূর্তে বলতে আমাদের পঞ্চম অধ্যায় শেষে যেহেতু জ্যামিতি, তো আজকে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় কি? জ্যামিতি। তো জ্যামিতি 6 অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো জ্যামিতিতে আমরা হয়তো 4টা ক্লাস দিব। 4টা ক্লাসে তুমি জ্যামিতিতে ফুল মার্ক পাবে। 4টা ক্লাসে জ্যামিতিতে একদম 100% এমসিকিউ এ মার্ক তুলতে পারবে যদি তুমি 4টা ক্লাস একদম মনোযোগ সহকারে করো এবং খাতায় যদি নোট করে রাখো পরীক্ষার আগে দেখার জন্য, খুবই ভালো হয় বিষয়টা। তো আসো তাহলে আমরা ক্লাসটা শুরু করি বেশি কথা না বলে। তো পূর্বের ক্লাস 6টা মানে 7টা কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও যে ভাই আমার পূর্বের 7টা ক্লাস দেখা হয়েছে। জাস্ট এটুকু কমেন্ট করে জানাও যারা পূর্বের 7টা ক্লাস দেখছো। তো আমরা এখন কথা বাড়াবো না, খুব বেশি ম্যাথে চলে যাব। জ্যামিতি অধ্যায়টা মূলত বোঝার বিষয়। জ্যামিতি অধ্যায়টা মূলত সব থেকে বেশি বোঝার জন্য বেশি বুঝতে হবে। তুমি ম্যাথ সূত্র ফালাবা, ম্যাথ হয়ে যাবে। জ্যামিতি এরকম, জাস্ট একটু মাথায় রাখতে হবে যে কোনটা কোণ, কোনটা বাহু, কোনটা রেখা, কোনটা বিন্দু, কোনটা কি, এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে পারলেই তুমি বিষয়টা বুঝতে পারবা। দেখো এখানে প্রথম কোশ্চেনের মধ্যে বলছে কি, বলছে সমবাহু ত্রিভুজের, কি বলছে? সমবাহু ত্রিভুজের একটি বাহুকে, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে, আমরা একটা সমবাহু ত্রিভুজ নিই আগে। একটা সমবাহু ত্রিভুজ নাও, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। বলছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে সমবাহু ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, যে বাহুটাকেই নাও, যদি এই বাহুটাকে নাও তাহলে এদিকে বর্ধিত করবা, এদিকে বর্ধিত করবা, মানে একটা বাহুকে উভয় দিকে, এদিকেও এদিকেও। যদি এই বাহুটাকে নাও তাহলে এদিকে বর্ধিত করবা, এদিকে বর্ধিত করবা। যদি এই বাহুটাকে নাও তাহলে এদিকে বর্ধিত করবা, এদিকে বর্ধিত করবা। দেখো তার মানে মূলত বিষয়টা দাঁড়াইলো, এই সমবাহু ত্রিভুজের একটা বাহুকে, হয় এই বাহু, না হয় এই বাহু, না হয় এই বাহু, যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করব, উভয় দিকে বর্ধিত করব। আমরা ধরলাম এই এই ভূমি বরাবর যে বাহুটা ছিল এই বাহুটাকে বর্ধিত করছি, আমরা ধরে নিলাম। অথবা তুমি ওগুলা ধরেও ম্যাথ করতে পারো। এই বর্ধিত করার পরে এই বহিস্থ যে কোণ উৎপন্ন গুলো হলো, মানে বাহিরে যে কোণ উৎপন্ন হলো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ দুটার যোগফল, বহিস্থ কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? সমষ্টি বলতে কি বোঝায় ভাইয়া? যোগফল বোঝায়। সমষ্টি বলতে কি বোঝায়? যোগফল বোঝায়। ঠিক আছে? তো কোন দুইটা কোণের যোগফল চাইছে? এই বাহিরে যে কোণ উৎপন্ন হলো। এখন দেখো আমি জানি যে এই টোটালটার মান কত? 180 ডিগ্রি। টোটালটার মান কত? 180 ডিগ্রি বা এক সরল কোণ। এই টোটালটার মান কত? 180 ডিগ্রি। এই টোটালটার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমি জানি। তো দুইটা কোণের পরিমাণ হলো 180 ডিগ্রি। তাহলে ভাইয়া এখানে কি 180 360 হবে? না, 360 হবে না। কারণ তোমাকে যখন বলছে এটা সমকোণী ত্রিভুজ, তুমি জানো সমকোণী ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? সমকোণী ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত ভাইয়া বলো তো দেখি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে সমকোণী ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইখানে 180 ডিগ্রি কোণের থেকে তুমি যদি 60 বাদ দাও, তোমার এই টোটালটা হলো 180 ডিগ্রি। টোটালটা কত? 180 ডিগ্রি। তো এই 60 যদি বাদ দিয়ে দাও তাহলে এই বহিঃস্তর বা বাহিরের যে কোণ এটুকু মান পাবা না। তার মানে 180 মাইনাস 60 মাইনাস 60 ইকুয়াল টু কত আসতেছে? 120। তাহলে ভাই 120 অ্যান্সার? না, 120 অ্যান্সার না, কারণ সমষ্টি বলছে। এইটুকু কোণের মান পাইছো তুমি 120। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান। তো আমরা যে কোনো সমবাহুর একটা বাহুকে বর্ধিত করলাম উভয় দিকে, এদিকেও বর্ধিত করছি, এদিকেও বর্ধিত করছি। বর্ধিত করার পরে এই যে বহিঃস্তর যে কোণ দ্বয় ছিল, এই যে এখানে একটা কোণ ছিল, এখানে একটা কোণ ছিল, এই দুই কোণের যোগফল, এই কোণ আর এই কোণের যোগফল চাইছে আমাকে। আমার কাছে চাইছে কোন কোণ? এই কোণ আর এই কোণের যোগফল। তো যদি তাই চায়, দেখো তাহলে এখানে 60 ছিল, আমরা 60 বাদ দিয়ে দিলাম, পাইলাম 120। এইখানে 60 ছিল, যদি 60 বাদ দিয়ে দাও তাহলে পাবা কত? 60 বাদ দিলে পাবা কত? এখানে 60 বাদ দিলে পাবা 120। তো এই যে কোণ পাইছো আর এই যে কোণ পাইছো, এই দুইটার যোগফল কত? 120 প্লাস 120 কত আসতেছে? 240। তার মানে এইখানে
এই দুইটা কোণের যোগফল মানে বহিস্তর কোণ দ্বয়ের যোগফল কত ডিগ্রি? বহিস্তর কোণ দ্বয়ের যোগফল কত ডিগ্রি? 240 ডিগ্রি। বহিস্তর কোণ দ্বয়ের যোগফল কত ডিগ্রি? 240 ডিগ্রি। বিষয়টা আমি আবার ক্লিয়ার করি, কারণ একটা ম্যাথ মানে না বোঝা থাকা যাবে না, সবারই ম্যাথ বুঝতে হবে। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, একটা সমবাহু ত্রিভুজ আঁকাইলাম। সমবাহু ত্রিভুজ অঙ্কনের পর আমরা জানি সমবাহুর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন বলছে যে কোনো একটা বাহুকে বর্ধিত করে দাও উভয় দিকে, এদিকেও এদিকেও। বর্ধিত করার পরে যে কোণ দুইটা পাইতেছে ওই কোণ দ্বয়ের উৎপন্ন হয় তাদের সমষ্টি চাইছে। তার মানে বর্ধিত করার পরে আমি এখানে একটা কোণ পাইছি, এখানে একটা কোণ পাইছি, কারণ এই বাহুটার সাথে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা জানি সম্পূর্ণ কোণের মান হলো 180 ডিগ্রি। সম্পূর্ণ মান কত? 180 ডিগ্রি। তো এখানে তো অলরেডি 60 আছে, তাহলে 180 থেকে যদি 60 বাদ দাও তাহলে এটুকুর মান কত হবে? 120 ডিগ্রি। তোমাকে বলছে এ, ধরো এইটুকু মানে এই যে এ প্লাস বি, মানে এই যে এই দুই কোণ, এই কোণের মান এ, এই কোণের মান বি, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি, এক সরল কোণ। তো এখন তোমাকে যদি বলে ভাই এর মান দেওয়া আছে, তাহলে বি ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস এ হবে না? এখন এর মান যদি 120 হয় তাহলে 180 মাইনাস 120 কত হইলো? সরি, 80 মাইনাস 60 কত হইলো? কত হলো? 120। কত হলো? 120। আবার তোমার কাছে সেম কাজ, তো এটাকেও তুমি যদি এই বর্ধি করো, এখানে হলো 180, 180 থেকে যদি 60 বাদ দাও কত থাকবো? 120। কত থাকবে? 120। এখন এইখানে 120 পাইছে, এখানে 120 পাইছে, বলছে সমষ্টি। যদি সমষ্টি না বইলা বলতো বর্ধিত বহিস্তর কোণ দ্বয়, বহিস্তর কোণের পরিমাণ কত? বহিস্তর কোণের পরিমাণ কত মানে বাইরে যে কোণ উৎপন্ন হয় কোণের পরিমাণ কত, যদি পরিমাণ চাইতো শুধু, তাহলে হয়তো হলো 120। যেহেতু সমষ্টি চাইছে বা যোগফল চাইছে, যার জন্য হবে কত? 240। এই কোশ্চেনটা অনেক সময় বাংলা না লিখে এরকম চিত্র দিয়ে দিতে পারে, এরকম চিত্র দিয়ে দিবে। চিত্র দিয়ে এরা বলবে যে এই কোণের পরিমাণ কত, ধর এরকম একটা চিত্র দিয়ে দিবে, এরকম একটা চিত্র দিয়ে দিবে, বলবে যে এই বহিস্তর করবে, মানে বর্ধিত করবে। তো অথবা বলে দিবে এই বি বাহুকে বর্ধিত করলাম, বা বি সি বাহুকে, এখানে ধরো বি এবং সি বাহু দিয়ে দিল, তো বি সি বাহুকে উভয় দিকে বর্ধিত করে এখানে ধরো এখানে সি ডি পাইছো, এখানে ই পাইছো, তো তখন বলবে এখানে ধরো এ পাইছো, তখন তোমাকে বলতে পারে এ বি ই, মানে এ বি ই কোণ প্লাস এ সি ডি কোণ, মানে এই দুই কোণের পরিমাণ কত। তখন কি হবে? এখানে হলো 120, এখানে হলো 120, তাহলে কত হবে? 240। এটাও বলতে পারে। দেখো কোশ্চেন একটু ঘুরিয়ে দিতেই পারে, যা পড়াইতেছে একদম হুবহু এইরকম কোশ্চেন থাকবে না, কিছুটা চেঞ্জ করবে অবশ্যই। তারপরে আশা করি ওই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে, ওটার 1 নং কোশ্চেন ছিল। তো তারপরে দেখো কোশ্চেনটা যেটা আছে, দুই সমকোণ অপেক্ষায় বড়, দুই সমকোণ অপেক্ষায় বড়, দুই সমকোণ অপেক্ষা বড় মানে কি? 180 ডিগ্রি থেকে বড়, মানে দুই সমকোণ মানে কি? 180 ডিগ্রি। দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি। এরকম এরকম না, এই এক সমকোণ, এখানে এক সমকোণ, তার মানে দুই সমকোণ, দুই সমকোণ মানে কত? 90 90, টোটাল কত? 180। দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি। বলছে দুই সমকোণ অপেক্ষায় বড়, কিন্তু চার সমকোণ অপেক্ষায় ছোট, চার সমকোণ অপেক্ষায় ছোট, তার মানে একবারে বৃত্ত না, একদম এই এরকম না, মানে এই দুই সমকোণ নাই, কিন্তু ছোট ঠিক আছে, কিন্তু বড় হবে আগে। কার থেকে বড় হবে? দুই সমকোণ অপেক্ষায় বড় হবে। তো তাহলে দুই সমকোণ অপেক্ষায় বড় কখন হবে? তুমি যখন এই রেখাটাকে এইদিকে দিয়ে দিবা, তুমি যখন এই রেখাটাকে এইদিকে দিয়ে দিবা, যদি এরকম রাখো, এই রেখার সাথে এরকম এরকম যদি রাখো, তাও কিন্তু এটা 90 180 থেকে বড় হয়েছে, কারণ এই বরাবর গেলে হয়তো 180, যেহেতু বর্ধিত হয়েছে কিছু এই এক্স টুকু, তার মানে এখানে হয়েছে 180 প্লাস এক্স। তুমি যদি এটাকে এদিকে রাখো, এদিকে দাও, ধরো এখানে ওয়াই কোণ বর্ধিত করছো, তার মানে এখানে এক্স ডিগ্রি, ওখানে ওয়াই ডিগ্রি বর্ধিত করছো, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই, এইটুকু হবে এই কোণের পরিমাণ এখন, মানে এই সম্পূর্ণ কোণের পরিমাণ হবে এইটুকু। তুমি ধরো এক্স বর্ধিত করো নাই, শুধু ওয়াই কে মানে ওয়াই কে একটু নিচের দিকে নামাই দিছো, তাহলে কি হবে? তাহলে হবে 180 প্লাস ওয়াই, তাই হবে না? 180 প্লাস ওয়াই, তার মানে 180 থেকে বড় হবে, কিন্তু 360 হবে না। 180 থেকে বড় হবে, কিন্তু 360 হবে না। যদি এরকম হয়, যদি এরকম হয় যে 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, দেখো স্থূলকোণ কি জানো তুমি? স্থূলকোণ হলো যে কোণের পরিমাণ, স্থূলকোণ কি? যে কোণের পরিমাণ 180 থেকে ছোট কিন্তু 90 এর থেকে বড়, 180 থেকে ছোট কিন্তু 90 এর থেকে বড়। এখানে কিন্তু 180 হতে পারবে না, এখানে কিন্তু আমরা কোণগুলো আমাদের গুলাইয়া ফেলি, এখানে কিন্তু গুলাইয়া ফেলি। সূক্ষ্মকোণ কত? সূক্ষ্মকোণ হলো 1 থেকে 90 এর থেকে 1 কম, মানে 90 এর কম, তার মানে 89 পর্যন্ত। 90 হলে তো সমকোণ হয়ে যাবে,
আবার একইভাবে 91 থেকে 180 পর্যন্ত কিন্তু না, 180-র এক আক্রম পর্যন্ত, মানে 179 পর্যন্ত হলো স্থূলকোণ, 180 হলে সরল কোণ। 180 হলে কত? সরল কোণ। এই বিষয়গুলো জানা থাকতে হবে, এই বিষয়গুলো জানা থাকতে হবে। তার মানে স্থূলকোণ কোনটা? যে কোণের পরিমাণ 180 থেকে ছোট, 180 থেকে ছোট, কিন্তু কিন্তু 90 এর থেকে বড়, কিন্তু কি 90 এর থেকে বড়, 90 এর থেকে বড়, 180 থেকে 180 থেকে ছোট, 180 থেকে ছোট কিন্তু 90 এর থেকে বড়। এটা হলো ক নাম্বারের জন্য, এটা হলো স্থূলকোণ। কিন্তু বলছে দুই সমকোণ অপেক্ষায় বড় হতে হবে। পূরক কোণ, দুই কোণের যোগফল, সম্পূরক কোণ, দুই কোণের যোগফল, একটি আর একটি মানে যোগফল, দুই কোণের যোগফল, যোগফল 180 ডিগ্রি। দুই কোণের যোগফল কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। ধরো একটা এরকম হতে পারে, একটা 120 হলো, একটা 60 হতে পারে। আবার এরকম হতে পারে, ধরো একটা 180 ডিগ্রি আর একটা 0 ডিগ্রি, তাও হতে পারে, তাও সম্পূরক কোণ হবে। এগুলা কিন্তু লাগবে, আমি একটু পরে ম্যাথ যখন করাবো তখন বুঝতে পারবা। হতে পারে। আবার একটা কোণ ধরো 170 আর একটা 10 হতে পারে, একটা 10 হতে পারে, মানে দুই কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন সেটা হবে সম্পূরক কোণ। পূরক কোণ কোনটা? দুই কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুই কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তার মানে ধরো একটা কোণ x একটা কোণ y, ইকুয়াল টু কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। ইকুয়াল টু কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। আর দুই কোণের যোগফল 180 ডিগ্রি হলে কি হবে? সম্পূরক কোণ। এখানে তোমরা লেখা নিতে পারো যে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি সম্পূরক কোণ, মানে কোণের সাইড লেখা নিতে পারো যখন তুমি নোট করতেছো। অবশ্যই নোট করবা, নোট করে ফেসবুক গ্রুপে জমা দিবা। যদি ফেসবুক গ্রুপ খুঁজে না পাও, যারা নতুন আছো ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো বা ইউটিউবে নতুন আজকে ক্লাস দেখতেছো, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। তোমাদের কোথায় ক্লাস নোট জমা দিতে হবে, ক্লাস নোট জমা দিয়ে কিভাবে পুরস্কার পেতে হবে, সবকিছু ডিটেলস বলে দেওয়া হবে। তার মানে দুই কোণের যোগফল, দুই কোণের যোগফল 90 ডিগ্রি হলে কত হবে? পূরক কোণ। তাহলে বাকি রয়েছে একটা, বাকি আছে কয়টা ভাইয়া? বাকি আছে একটা, কি? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ তোমরা পড়ছো না? কোনটার মধ্যে পড়ছো? উপপাদ্যের মধ্যে পড়ছো, একটা উপপাদ্যের মধ্যে পড়ছো। এরকম ছিল উপপাদ্যগুলো, এরকম ছিল না, আমাদের একটা উপপাদ্য এরকম ছিল, মানে এটা বৃত্তগামী এরকম ছিল। তো এরকম ছিল না আমাদের একটা উপপাদ্য, এরকম উপপাদ্য পড়ছো না? এই যেটা পড়ছিলাম প্রবৃদ্ধ কোণ, এটা কি পড়ছিলাম? প্রবৃদ্ধ কোণ, মানে 180 থেকে বড়। আর এটা কি পড়ছিলাম? প্রবৃদ্ধ না, এটা হলো, এটা শুধু শুধু আমাদের কি মানে কেন্দ্রস্থ কোণ, এটা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ পড়ছিলাম। বিষয়টা ক্লিয়ার হলো? স্থূলকোণ 180 থেকে ছোট, 90 থেকে বড়, মানে 90 থেকে বড় 180 থেকে ছোট। সম্পূরক কোণ দুই কোণের পরিমাণ 180 ডিগ্রি। পূরক কোণ দুই কোণের পরিমাণ 90 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ 180 থেকে বড় এবং 360 এর থেকে ছোট। 180 থেকে বড়, 360 এর থেকে ছোট। দেখি ক্লাসটা চলতেছে কিনা একটু দেখে আসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লাস রেকর্ড হচ্ছে। দেখো, তারপর জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ আছে? দেখো, আমি এই কোশ্চেনটা যখন মানে প্রথমে অফলাইন স্টুডেন্টদের বলি, তখন ওরা মনে করে কি যে আমরা যে লিখি ধাপ 1, ধাপ 2, ধাপ 3, মানে যে প্রমাণের মধ্যে মানে অঙ্কনের মধ্যে যাওয়ার পর আমরা লিখি না ধাপ 1, তারপরে প্রমাণের মধ্যে লিখি ধাপ 2, ধাপ 3, এরকম লিখি না আমরা? তো আমরা অনেক স্টুডেন্ট এটা মনে করি না, এটা ধাপ না। তাহলে ভাইয়া ধাপ কোনটা? তাহলে আমরা যেটা লিখি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, তারপরে হলো অঙ্কন, এই দুইটাই কি ধাপ? না ভাই, এই দুইটাও ধাপ না, আরো ধাপ আছে। আমি তোমাদের যখন জ্যামিতি পড়াইছি তখন বলছিলাম যে সাধারণ নির্বাচন কথাটা আমাদের মনে রাখতে হবে। সাধারণ নির্বাচন কোনটুকু? যেটুকু ডাকে দেওয়া থাকে, যেটুকু তোমার ডাক দেওয়া থাকবে। ধরো বলবে যে কোনো একটি মানে চিত্রে বা কোনো একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তে অন্তর্লিখিত বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, যেটা তোমাদের জ্যামিতি আছে। অথবা বলতে পারে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ, এটা বলতে পারে। তো এরকম যে বলতেছে, এই যে এখানে যে মূলত বিশেষ নির্বাচনটা মানে ডাকটা বলছে, এই ডাকটা হলো বিশেষ নির্বাচন। তার মানে একটা ধাপ গেল। ধাপ 2, এটা হলো সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচন হলো আমরা যেটা লিখি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, বা এরকম আমরা লিখি না, বা মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে বা পরিবৃত্ত আঁকতে হবে, এরকম লিখি আমরা। তো এইটা হলো মূলত আমাদের, এইটা হলো মূলত আমাদের বিশেষ নির্বাচন। আর ওই যে পরিবৃত্ত আঁকতে হবে বা পরিবৃত্ত আঁকো যে কথাটা বলে ডাকের মধ্যে, এটা হলো আমাদের, এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। তারপরে কি লিখি আমরা? অঙ্কন, চিত্র বা অঙ্কনের বিবরণ লিখি না আমরা? চিত্র বা অঙ্কনের বিবরণ লিখি বা অঙ্কন লিখি। তারপরে কি লিখি আমরা? প্রমাণ লিখি। তারপরে কি লিখি? প্রমাণ লিখি। তুই দেখো কয়টা ধাপ পাইতেছ? সাধারণ নির্বাচন পাইতেছো, বিশেষ নির্বাচন পাইতেছো, চিত্র বা অঙ্কন পাইতেছো, চিত্র বা অঙ্কন পাইতেছো,
তারপরে হলো তারপরে কি পাইতেছি আমরা লাস্টে প্রমাণ পাইতেছি। কয়টা ধাপ হইলো? 1 2 3 4, 4টা। মুখস্থ করার বিষয় না ভাইয়া, মনে রাখার বিষয়, বোঝার বিষয়। আমি তোমাদের বলি কোনো মানে ম্যাথ মুখস্থ করা যাবে না, ম্যাথ ম্যাজিকের মতো মনে রাখতে হবে। ম্যাজিক, আমরা ম্যাজিক দেখাই না অনেকে, অনেক শোতে ম্যাজিক দেখো না তোমরা? দেখো তারা কিন্তু ম্যাজিক দেখায়, তারা কিন্তু ম্যাজিক মুখস্থ করে না, ম্যাজিক কিন্তু প্র্যাকটিস করে বারবার, প্র্যাকটিস করে কিন্তু ম্যাজিক শিখে। তো তোমাদেরও ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে ম্যাথের ম্যাজিক শিখতে হবে। ম্যাথের ম্যাজিক শিখতে হলে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর প্রত্যেকটা পড়া লাইন টু লাইন ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে, লাইন টু লাইন। দেখো আমি তোমাকে কিন্তু এটা বলে দিতে পারতাম যে চারটি বলে দিলাম, শেষ। তুমিও গাইডেমন যখন পড়বা চারটি মুখস্থ করে ফেলবা। পরীক্ষার হলে যে মনে হবে কি যেন পড়ছিলাম, জ্যামিতিক উপপাদ্য না সম্পাদ্য নাকি বৃত্ত, কি যেন পড়ছিলাম, মাথা খাই যাবা, মানে এরকম এরকম করবা। এই দেখ কলমটা মাথার মধ্যে ঘষবা, কি যেন করছিলাম, কি যেন করছিলাম, এরকম করবা। তো এরকম করা যাবে না, পরীক্ষার হলে বসে বসে সময় নষ্ট করা যাবে না, সময় খুবই কম, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে মনে থাকবে। আসো তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। তো পরের প্রশ্নটা কি আমাদের? পরের প্রশ্নটা হলো ত্রিভুজের ক্ষেত্রে, মানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ অঙ্কন করবো না, ত্রিভুজ অঙ্কন পরে করি, কারণ ত্রিভুজ যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। তো এখানে আমাকে বলছে যে যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখন ভাইয়া বলো তো দেখি সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ বলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট। যদি কোণের পরিমাণ কত হয়? 90 ডিগ্রি থেকে ছোট হয়। তার মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ নিয়ে যদি আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে সেটাকে সূক্ষ্মকোণ বলে। এখন দেখতে হবে সূক্ষ্মকোণ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 এর থেকে ছোট। তার মানে 90 এর থেকে ছোট কোণ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। 90 এর থেকে ছোট 3টা কোণ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। যেমন তুমি দেখো এই যে সমবাহু ত্রিভুজ যখন অঙ্কন করছিলাম, সমবাহু ত্রিভুজ যখন অঙ্কন করছো তখন এইখানে 60, এইখানে 60, এইখানে 60, তার মানে 60 সূক্ষ্মকোণ, এই সাইডও সূক্ষ্মকোণ, এই সাইডও সূক্ষ্মকোণ। তার মানে এটা দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করা যায়, এটা দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। তো তারপরে আমরা যদি আবার বলি যে এরকম ভাবে ধরো এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ধরো এখানে দিলাও হইলো এখানে দিলাও ধরো 80, এখানে দিলাও 80, তো 80 80 80 দিলাও, এখানে ধরো দিলাও তুমি, ধরো এখানে দিলাও কত 50, এখানে দিলাও 50। তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায়, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায়। তার মানে যদি 3টা সূক্ষ্মকোণ নাও, যদি তুমি 3টা সূক্ষ্মকোণ নাও তাহলে অবশ্যই একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে, এটা সূক্ষ্মকোণ বলতে পারো তুমি। তার মানে প্রথমটা রাইট, প্রথমটা রাইট। তার মানে 3টা সূক্ষ্মকোণ দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, কারণ 3টা সূক্ষ্মকোণ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, কারণ 3টার যোগফল 180 ডিগ্রি করা সম্ভব, মানে হতে পারে 180 ডিগ্রি হতে পারে। যদি তুমি এরকম ভাবে নাও, ধরো এরকম ভাবে নিচ্ছ, একটা ত্রিভুজ নিচ্ছ, ত্রিভুজ নিচ্ছ, ধরো এটার মান ধরো, এটার মান ধরো 70, এটার মান ধরো 70, এটার মান ধরো 70 70 140, এখানে আসতে কত 40। তার মানে এই 3টাও সূক্ষ্মকোণ, এই 3টাও কি সূক্ষ্মকোণ, এই 3টাও সূক্ষ্মকোণ। তার মানে যে কোনো ত্রিভুজের 3টি সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের 3টি সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। হ্যাঁ এটা রাইট, এটা রাইট। তারপরে যে ত্রিভুজের 3টি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখন হলো ভাইয়া বিষয়, 3টা স্থূলকোণ দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা যায়? স্থূলকোণ কাকে বলে ভাইয়া? যে কোণের পরিমাণ, যে কোণের পরিমাণ 91 থেকে মানে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, যে কোণের পরিমাণ 90 থেকে বড় এবং 180 থেকে ছোট তাদেরকে বলা হয় স্থূলকোণ। তাদের কি কি বলা হয় ভাইয়া? স্থূলকোণ বলা হয়। তো যদি তাই হয়, যদি তাই হয় তাহলে কি জন্য সম্ভব না ভাইয়া? ভাই আপনি বলতেছেন হবে না, কি জন্য হবে না? হতে তো পারে না, হতে পারে না, কি জন্য হতে পারে না? দেখো বলছে 3টা কোণই স্থূলকোণ হতে হবে। 3টা কোণ যদি স্থূলকোণ হয় ভাইয়া, 3টা কোণ যদি স্থূলকোণ হয়, তুমি চিন্তা করো 3টা কোণ যখন তুমি স্থূলকোণ নিবা, তার মানে এখানে তো আমি কোনোভাবেই ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। তুমি চিত্র দেখে মনে হবে ত্রিভুজ হয়েছে, এই কারণে আমি চিত্র ডাকাইতেছি না। দেখো স্থূলকোণ হলে সর্বনিম্ন স্থূলকোণ কত? সর্বনিম্ন স্থূলকোণ কত? সর্বনিম্ন স্থূলকোণ হলো আমার 91 ডিগ্রি। সর্বনিম্ন স্থূলকোণ কত? 91 ডিগ্রি। তার মানে তুমি চিন্তা করো যে 91 ডিগ্রি যদি সর্বনিম্ন স্থূলকোণ হয়, তার মানে 3টা কোণ স্থূলকোণ বলছে, তার মানে আরো 2টা কোণও যদি স্থূলকোণ দিয়ে আমি সর্বনিম্ন স্থূলকোণও দেই, তারপরেও 3 কোণের পরিমাণ হয়ে যাইতেছে এখানে 3 3 27,
তার মানে 273। তার মানে এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, ধরো এখানে 91, এটা তো 91 না, চিন্তা করে নাও মনে মনে, এটা 91। তো 3 কোণের পরিমাণ হয়ে যাইতেছে কত? 3 কোণের পরিমাণ হয়ে যাইতেছে 273। কিন্তু আমরা জানি 3 কোণের পরিমাণ সর্বোচ্চ হতে পারবে 180। সর্বোচ্চ হতে পারবে কত? এক্স ওয়াই জেড। এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সর্বোচ্চ হতে পারবে 180। সর্বোচ্চ কত হতে পারবো? 180 হতে পারবে। তো এই 3 কোণের পরিমাণ হতে পারবে সর্বোচ্চ কত? 180। আর এখানে হয়েছে কত? হয়ে গেছে 273। সর্বনিম্ন মান যখন নিছি আমি, সর্বনিম্ন যখন মান নিছি, তখন এটার মান কি হয়ে যাইতেছে? কি হয়ে যাইতেছে? এটা আমাদের বড় হয়ে যাইতেছে। যদি বড় হয়ে যায় তাহলে এটা দ্বারা কখনোই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। যদি ত্রিভুজ অঙ্কন করাই সম্ভব না হয় তাহলে স্থূলকোণ বলবে কেমনে? এখন ভাইয়া একটা স্থূলকোণ হলে কি ত্রিভুজ হবে? হ্যাঁ, একটা স্থূলকোণ হলে বাকি দুইটা সূক্ষ্মকোণ হলে ত্রিভুজ হবে। কিভাবে হয় দেখো, ধরো তুমি একটা ত্রিভুজ নিছো এরকম ভাবে, এরকম যে আমাকে বলছে যেহেতু 3 কোণের পরিমাণ 180 ডিগ্রি হবে, তো তুমি যদি এরকম নাও, ধরো তুমি এরকম একটা ত্রিভুজ নিছো, এটার মান 120, তো এটা তো এটা তো স্থূলকোণ, তাহলে এটা ধরো আছে তোমার 40, এটা ধরো আছে 40, অথবা এটা আছে তোমার 50, এটা আছে তোমার 50, এটা আছে তোমার 30। তাহলে দেখো, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। যে ত্রিভুজের 3টে স্থূলকোণ, ওইটা দ্বারা তাদেরকে স্থূলকোণী ত্রিভুজ বলে না, এটা সম্ভব না। ত্রিভুজই হবে না, স্থূলকোণী বলবে কই থেকে? ত্রিভুজই তো হয় না, তাহলে স্থূলকোণ বলবে কই থেকে? তাহলে 3টা স্থূলকোণী ত্রিভুজ দ্বারা ত্রিভুজ অঙ্কন করাই সম্ভব না, স্থূলকোণী তো বলা দূরের কথা। এবং একটা স্থূলকোণ হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হইতো। তাহলে দেখো, যে ত্রিভুজের 3টি বাহু সমান, ভাইয়া যদি বলতো 2টা কোণ স্থূলকোণ, তাহলে হতো না, তাও হইতো না। কারণ 2টা কোণ যদি স্থূলকোণ হয়, ধরো 91 প্লাস 91, তারপরেও আসতে আছে 182। কত আসে? 182। তো যদি 182 আসে, তো আমাদের 3 কোণের পরিমাণ হলো 180। তার মানে আরো 2 কোণ, আরো তো অবশ্যই এক কোণের সাথে কোনো একটা মান যোগ করবা। যদি যোগ করো, অবশ্যই আরো 180 থেকে বেশি হয়ে গেছে। 180 থেকে বেশি হলে ত্রিভুজ হবে না। তারপর বলছে যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা পাইলাম হলো 1 আর 3 হলো রাইট, 1 আর 3 রাইট, 2 নাম্বারটা ভুল। তার মানে 1 আর 3 কোথায় আছে? ঘ নাম্বার। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বারটা হবে অ্যান্সার। ঘ নাম্বারটা হবে কি অ্যান্সার? 1 আর 3 রাইট। আসো তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা বলছে কি? ত্রিভুজের ক্ষেত্রে, মানে এটাও ত্রিভুজের ক্ষেত্রে, বুঝলাম না। যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে, মানে ত্রিভুজ হওয়ার জন্য এটা পূর্ব শর্ত। এটা আমি হয়তো 7 পয়েন্টে যাই তোমাকে পড়াবো। ত্রিভুজ হওয়ার জন্য যে কোনো দুই বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। তো এখানে একটু ধারণা দেই তোমাদের, যে যদি এরকম হয়, ধরো একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি। ত্রিভুজের 3টা বাহু যদি এ বি সি হয়, তাহলে এটা দ্বারা ত্রিভুজ হবে। মানে কোন ত্রিভুজের 3টি বাহু এ বি সি হলে ত্রিভুজ হওয়ার শর্ত। লেখো, বাংলায় লেখো। কোন ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে এ বি সি হলে নিম্নোক্ত শর্তগুলো দ্বারা ত্রিভুজ হবে, বা ত্রিভুজ হবে। যদি ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি গ্রেটার দেন সি হতে হবে, এ প্লাস সি গ্রেটার দেন বি হতে হবে, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি গ্রেটার দেন এ হতে হবে। কখন? যখন সি সূক্ষ্মকোণ, যখন সি বড়, যখন সি বড়, যখন বি বড়, যখন এ বড়। তার মানে এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। কখন গঠন হবে সম্ভব? যখন দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু, মানে সি বড়, সি বাহুর থেকে বড় হবে, বি বড়, তখন বি বাহুর থেকে বাকি দুই বাহুর যোগফল বড় হবে। যখন এ বড়, তখন এ বাহুর থেকে বাকি দুই বাহুর যোগফল বড় হবে, তাহলে ত্রিভুজ হবে, অন্যথায় ত্রিভুজ হবে না। এটা গেল। তারপর বলছে, ও সরি, এখানে অন্তর বলছে, যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর। সরি, এখানে কি বলছে? যে কোনো দুই বাহুর অন্তর, তার মানে বিয়োগফল, যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর।
তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর, মানে ক্ষুদ্রতম বাহু অপেক্ষায় বৃহত্তর হবে। ক্ষুদ্রতম বাহু অপেক্ষায় বৃহত্তর হতে পারে, বৃহত্তর নাও হতে পারে, বৃহত্তর নাও হতে পারে। কিভাবে বৃহত্তর না হতে পারে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, দুই বাহু কোন কোন বাহু নিলাম, ধরো একটা বাহু নিছি এ, একটা বাহু নিছি বি। তো এই দুইটা বাহুকে তুমি যদি ছোট ধরো, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর না, এটা হবে না, এটা হবে না। কি জন্য হবে না দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, যে কোনো দুই বাহু, যে কোনো দুই বাহু হতে পারে, কিন্তু দুই বাহুর অন্তর সবসময় যে তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে, এটা কোনো নিয়ম নাই। কি জন্য নিয়ম নাই দেখো, আমি যদি একটা ত্রিভুজ একটা ত্রিভুজের জন্য কয়েকটা মান নেই, ধরো একটা ত্রিভুজের মান নিলাম হলো 4 5 6, 4 5 6, এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। যদি এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়, ধরো 4 থেকে তুমি যদি 5 বাদ দাও, মানে 5 থেকে ধরো 4 বাদ দিলাম, 5 থেকে যদি 4 বাদ দাও থাকে 1, তো এই যে তৃতীয় বাহু হলো 6, তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে না ক্ষুদ্রতম হবে? তৃতীয় বাহু অপেক্ষায় কি হবে? ক্ষুদ্রতম হবে। তৃতীয় বাহু অপেক্ষায় ক্ষুদ্রতম হবে, এটা হবে না। তারপরে আসো, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল। হ্যাঁ, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল, এটা রাইট। তো এই যে বাংলা কথা, এটুকু মনে রেখো, এটুকু কাজে লাগবে, নয় লেখা রাখো। তারপর এটা বলছে কি, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যে কোনো দুই বাহু, এই যে যদি তুমি এই দুই বাহুর মধ্যবিন্দু নাও, তাহলে এই সংযোগ রেখা অংশ এই বাহুর সমান্তরাল। তুমি যদি এই দুই বাহু নাও, তাহলে এই দুই বাহুর সংযোগ রেখা অংশ হবে এই বাহুর সমান্তরাল। তুমি যদি এই দুই বাহু নাও, তাহলে এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা অংশ হবে এই বাহুর সমান্তরাল। তার মানে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল। হ্যাঁ, এটা রাইট। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ, নিচের কোণটি ঠিক। তো সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ, হ্যাঁ, যদি সমকোণী ত্রিভুজ বলছে, সমকোণী ত্রিভুজ মানে কি ভাইয়া? সমকোণী ত্রিভুজ মানে হলো যে কোণের পরিমাণ 90 ডিগ্রি। তার মানে এখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, বাকি দুই কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি, আর বাকি যে থাকবে এক্স প্লাস ওয়াই, এই দুই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। এই দুই কোণের পরিমাণ কত হবে? এই দুই কোণের পরিমাণ মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হবে কত? 90 ডিগ্রি। তো আমরা জানি যে ত্রিভুজের দুই কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে তাদেরকে পূরক কোণ বলে। তার মানে 1 2 3 রাইট, খ নাম্বারটা, খ নাম্বার উত্তর 2 3 রাইট, 2 3 রাইট। তারপরে আসো, পূরক কোণ, সম্পূরক কোণ ও সরল কোণ সম্পর্কিত তথ্যাদি। একটা চিত্র দেওয়া আছে, দেখো প্রদত্ত চিত্রে পি, পি কই, পি ও এন, এই কোণের পূরক কোণ কোনটি? দেখো তুমি জানো দুই কোণের মানে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে এটার পূরক কোণ হয়। তো এই কোণের সাথে কোন কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে? দেখো তো ভাইয়া, এই কোণের সাথে তুমি যদি এই যে মাঝখানের এই কোণটা যোগ করো, তাহলে সে 90 ডিগ্রি হবে। তার মানে এই কোণের সাথে পি ও কিউ বা কিউ ও পি একই কথা হইলো। দেখি কোনটা যোগ করছে, কি লিখছে? এন, এন কই? এন ও কিউ, না এন ও কিউ হবে না, কারণ এই টোটালটাই তো 90 ডিগ্রি সমকোণ, তো এটা হবে না। দুই কোণের যোগফল হতে হবে, তো অলরেডি এক কোণ আছে, এই কোণটা হতে হবে। তো এখানে দেখো এম, এম হবে না, কারণ এম তো বাহিরে, এটা বাদ। এম ও পি হবে না, এম ও পি এটা হবে না, বড় কোণ, এটা হবে না। তারপরে এম ও কিউ, এম ও কিউ এটা হলো সমকোণ 90 ডিগ্রি, এটাও হবে না। পি ও কিউ, এই যে পি ও কিউ এই কোণ হবে। তার মানে এই কোণ আর এই কোণের যোগফল কত? 90 ডিগ্রি। আর দুইটা কোণ 90 ডিগ্রি হলে আমরা জানি এটা কি হয়? একটি অপরটার পূরক কোণ হয়, একটি অপরটির পূরক কোণ। দেখো, তার মানে অ্যান্সার কোনটা? বড় গ। অ্যান্সার কোনটা? বড় গ। 75 ডিগ্রি কোণের রৈখিক পূরক কোণ, রৈখিক পূরক কোণের পরিমাণ কত? 75 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত? রৈখিকটা কাটা দাও। 75 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত? পূরক কোণ, দেখো আমরা আজকে এই পূরক কোণ নির্ণয়ের জন্য, দেখো যখনই আমাদের এই পূরক কোণ নির্ণয় করতে বলবে, পূরক কোণ নির্ণয়ের জন্য বা সম্পূরক কোণ নির্ণয়ের জন্য আমরা দুটা জিনিস মনে রাখবো। দুটা জিনিস একটু লিখে নাও কষ্ট করে, দুটা জিনিস একটু লিখে নাও। পূরক কোণ কি নির্ণয় করতে বলবো? নির্ণয়, পূরক কোণ নির্ণয়, পূরক ও সম্পূরক কোণ নির্ণয়, সম্পূরক কোণ নির্ণয়। দেখো
যখন আমাদের পূরক কোণ এবং সম্পূরক কোণ নির্ণয় করতে বলবে তখন খুব ইজিলি শর্টকাট কিছু নিয়ম শিখে নাও, দুইটা নিয়ম। এরকম ভাবে একটা ম্যাথ আসবে 100% শিওর, 100% শিওর একটা ম্যাথ আসবে। তো তুমি একটু নিয়মটা লিখে নাও। তো নিয়মটা হলো কি এর? পূরক কোণের। দেখো পূরক কোণ হবে, পূরক কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস যত কোণ দেওয়া থাকবে প্রদত্ত কোণের মান, 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের মান, 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের মান, 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের মান। এখন বলছে 75 ডিগ্রি কোণের রৈখিক পূরক কোণের পরিমাণ কত, বা কোণের পূরক কোণের পরিমাণ কত। তখন কি হবে? তখন হবে 90 ডিগ্রি মাইনাস 75। তাহলে কত আসতেছে? 15। কত আসতেছে? 15। তার মানে এটা হবে কি পূরক কোণ নির্ণয়ের সূত্র। পূরক কোণ হলো 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ। পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ। তারপরে যদি বলতো সম্পূরক কোণ, সম্পূরক কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ, কোণের পরিমাণ, প্রদত্ত কোণের পরিমাণ। তো এখন দেখো, তাহলে এটাই যদি বলতো ভাইয়া সম্পূরক কোণ, তখন কি হইতো? 180 মাইনাস 75। 180 মাইনাস 75 করলে কত হয়? 180 মাইনাস 75 করলে হয় আমাদের 105, 105। তো সম্পূরক কোণ বললে অ্যান্সার হইতো 105, ক নাম্বার। আর যেহেতু পূরক কোণ বলছে যার জন্য অ্যান্সার হবে কোনটা? ক নাম্বার। তো এখন পূরক কোণ এবং সম্পূরক কোণ নির্ণয়ের জন্য আমরা দুইটা নিয়ম শিখে রাখলাম, যে পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের মান, যে কোণটা দেওয়া থাকবে 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ। সম্পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ, 180 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ। এখন দেখি আমরা পরের অঙ্কটা কি বলছে। দেখো 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত। আগে তুমি 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করো। তো 20 ডিগ্রি কোণের যদি সম্পূরক কোণ বের করো, এখানে দুইটা জিনিস লিখছেন, এখান থেকে সবগুলো ম্যাথ করবো। 20 ডিগ্রি কোণের তুমি গাইডের মধ্যে দেখবে এরকম অনেক ম্যাথ আছে, তুমি সবগুলো করবা। 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কত আসতেছে? 160 ডিগ্রি। এটা কি পাইলাম? এই 20 ডিগ্রি এর সম্পূরক কোণ পাইছো, 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ পাইছো। বলছে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণের অর্ধেক কত, কোণের অর্ধেক কত। তার মানে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ পাইছো কত? 160 ডিগ্রি। এর অর্ধেক কত হবে? 160 ভাগ 2 ইকুয়াল টু কত? 80। তার মানে 80 ডিগ্রি হবে কি এর অর্ধেক। যদি বলতো 1/3 কত হবে? 3 দ্বারা ভাগ করতাম। যদি বলতো 4 ভাগের 1 ভাগ কত হবে, বা 1/4 কত হবে? 4 দ্বারা ভাগ করতাম। তার মানে আমরা সর্বপ্রথম পূরক কোণ বের করা শিখবো, সম্পূরক কোণ বের করা শিখবো। পূরক কোণ বের করা শিখলাম মানে কি? 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ 180 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণের পরিমাণ। তাহলে কি পাবো আমি? সম্পূরক কোণ বা পূরক কোণ পাবো। তারপরে যদি অর্ধেক বলে অর্ধেক করবো, দ্বিগুণ বললে দ্বিগুণ করবো, 4 গুণ বললে 4 গুণ করবো, 1/3 বললে 1/3 করবো, 1/4 বললে 1/4 করবো। দেখি পরের ম্যাথটা কি আছে। দেখো 75 ডিগ্রি কোণের রৈখিক সম্পূরক কোণের পরিমাণ কত, এটা একটু আগে বের করছিলাম আমরা। এরকম ভাবে এখানে লেখা ছিল, এখানে ছিল আমাদের কত? 75 ডিগ্রি ছিল কত? 105, 105 ডিগ্রি, 105 ডিগ্রি এটা আমরা বের করছিলাম। তারপরে আসো, তারপরে কি বলছে? সম্পূরক না পূরক? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? এই সেম কোশ্চেন কি জন্য এটা কোশ্চেন করলাম না এখানে? সম্পূরক কোণ, এটা সেম কোশ্চেন, এটা আমরা পড়ছি একটু আগে 80 ডিগ্রি। তারপরে দেখো, তাহলে সম্পূরক পুরক শেষ মানগুলো এভাবে লিখবা। 90 মাইনাস প্রদত্ত কোণ, 180 মাইনাস প্রদত্ত কোণ লেখার পরে যা আসবে ওটাই আমাদের অ্যান্সার, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এক তুড়িতে ম্যাথ শেষ। আমরা শিখবো এখন শুধু ম্যাজিক আর ম্যাজিক। প্রত্যেকটা এমসিকিউ ম্যাজিকের মতো করে আমরা সমাধান করব। তো আমাদের খুব বেশি সমস্যা হবে না পরীক্ষার মধ্যে যদি এরকম ভাবে পড়ি। সময় লাগবে অবশ্য, বাট শিখতে পারবো আমরা। দেখো এখানে 90 ডিগ্রি কোণ আছে, এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত? 30 ডিগ্রি। বলছে এ বি ই কোণের পরিমাণ কত, মানে এই কোণের পরিমাণ বের করতে বলছে। এখন এই কোণের পরিমাণ যখন বের করতে বলছে, তখন তোমাকে চিন্তা করতে হবে এইখানে কত ডিগ্রি কোণ আছে। এই কোণটা যদি বের করতে পারো তাহলে তুমি এটা ইজিলি বের করতে পারবা। তাহলে এইখানে যেহেতু 90 ডিগ্রি আছে, এইটা যেহেতু 30 ডিগ্রি, তার মানে এখানে 30 ডিগ্রি আছে। তার মানে আমরা একটু চিত্রটা আঁকাই।
এখানে যেহেতু 30 ডিগ্রি, তার মানে এখানে কত আছে? 30 ডিগ্রি আছে। আর এখানে যেহেতু সমকোণ, তার মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমার সমকোণ হয় নাই, এটা একটু এদিকে যাইতো। তো এখানে যেহেতু 90 ডিগ্রি, এখানে যেহেতু 30 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি। তার মানে 90 প্লাস 30 প্লাস এক্স ইকুয়াল 180 ডিগ্রি। তার মানে এই কোণের পরিমাণ এখন বের করবো আমরা, এটা এক্স ধরছি। তাই যদি হয় তাহলে এক্স ইকুয়াল 180 মাইনাস 30 আর 90 যোগ করলে কত? 120। 120 তাহলে আসতেছে কত? আসতেছে কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ কত পাইছো তুমি? এই কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি। তো এই কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি এইখানে টোটালটা 100 সরল ডিগ্রি, সরল কোণ, সরি, এইটুকুর মান কত? 180 ডিগ্রি, বা এক সরল কোণ বা দুই সমকোণ। এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি মাইনাস এই কোণটুকু বাদ দিয়ে দাও, 60 ডিগ্রি। কত আসতে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটুকু হলো আমাদের এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। 120 ডিগ্রি ঘ নাম্বার। ঘ নাম্বারটা হবে উত্তর। ঘ নাম্বার উত্তর হবে। তারপরে চিত্রে এ সি ডি এর মান কত? এ সি ডি এর মান কত? এ সি ডি কই? এ সি ডি কোণের মান দেখো, সেম এক তুড়িতে ম্যাচ শেষ। 70 আর 60, 6 7 13, তার মানে এখানে আছে 50। ত্রিভুজের তিন কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি। তার মানে এখানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি ইকুয়াল আমরা এখানে এরকম ভাবে বলতে পারি, যাই একটু পরে বলি এটা। তারপরে এটুকুর মান কত? 70 প্লাস 60 প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমরা এখানে লিখতে পারি সি ইকুয়াল টু 7 6 13, 180 মাইনাস 180 মাইনাস 130, তাহলে ইকুয়ালটা আসতেছে কত? 50 ডিগ্রি। ইকুয়ালটা আসতেছে কত? 50 ডিগ্রি। তো এখানে যেহেতু 50 ডিগ্রি আছে, তার মানে আমরা জানি যে এরকম বি সি এ কোণ প্লাস এ সি ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এইখানে এই যে বি কোণ, বি সি এ কোণ, বি সি এ কোণ, তার মানে এই কোণের পরিমাণ কত পাইছি? 50 প্লাস এ সি ডি কোণের পরিমাণ 180 ডিগ্রি। তো এখানে আসতেছে এ সি ডি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 50। 180 মাইনাস 50 ইকুয়াল টু কত আসতেছে? 180 মাইনাস 50 এর কত আসে? 130। তো তুমি এটাকে আরো সহজভাবে বলা যায়, আরো সহজভাবে বলা যায়, সেটা হলো, দেখো আমি আসলে চাইলে তোমাকে সবকিছু শিখাইতে পারবো, সবকিছু শিখাইতে পারবো, কিন্তু শেখার জন্য ওয়েট করতে হবে, তোমার ক্লাস করতে হবে, রেগুলার কন্টিনিউ থাকতে হবে ধৈর্য সহকারে। আর তোমাদের ছোট ভাই বোনদের বলতে হবে, কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তোমরা তো হয়তো চলে যাবা কিছুদিন পরেই, কিন্তু তোমাদের ছোট ভাই আছে, তোমাদের মানে ছোট ভাই বোন আছে বা গ্রামের আছে, ওদেরকে বলতে হবে। এরকম হাজার হাজার ট্রিক্স শিখতে পারবে ওরা, এরকম হাজার হাজার ট্রিক্স শিখতে পারবে। ভাইয়ের সাথে একটা সম্পর্ক ভালো হবে। তো আশা করি যে ভালো ভালো ভালোভাবে পড়তে পারবে। এখানে হাজার হাজার ট্রিক্স শেখানো হবে। আচ্ছা আসো দেখো, এই দুই কোণের যোগফল হবে এখানে সমান। ত্রিভুজের যে কোণের বহিঃস্থ কোণ বলবে, মানে যে কোণের বহিঃস্থ কোণ বলবে, ওই ত্রিভুজের বাকি দুই কোণের যোগফল হবে ওই বহিঃস্থ কোণের পরিমাণ। কথাটা কি? যে কোণের বহিঃস্থ কোণ বের করতে বলবে, ওই বহিঃস্থ কোণটা হবে এই যে কোণের বহিঃস্থ কোণ বের করতে বলছে তার দুই কোণের যোগফলের সমান, মানে বিপরীত দুই কোণের যোগফলের সমান। দেখো, তার মানে এই সি কোণের আরো দুইটা কোণ আছে না, বিপরীত, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান হবে এই বহিঃস্থ কোণ। তো এরকম ভাবে তুমি যদি এরকম ভাবে, ধরো আমি তোমাকে একটা চিত্র দিলাম, ধরো এরকম লিখলাম আমি, ধরো এরকম একটা চিত্র লিখলাম, এদিকে না দেই, এটা এদিকে দেই, এদিকে দেই। তো এটাকে যদি আমরা এদিকে দিই, ধরো বলছে আমাকে যে এই কোণের পরিমাণ কত। ধরো এটাকে বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দেওয়ার পরে আমরা এখন বললাম যে এই কোণের পরিমাণ কত। কোন কোণ? এই কোণের পরিমাণ কত। দেখো এই কোণের পরিমাণ হবে, এইখানে ধরো এক্স, এখানে ধরো ওয়াই, তার মানে এই কোণের পরিমাণ হবে এক্স প্লাস ওয়াই এর সমান। এই কোণের পরিমাণ হবে কি? এক্স প্লাস ওয়াই এর সমান। ধরো তুমি বলছো এই ভাই এই কোণের পরিমাণ, তাহলে ধরো এখানে ধরো পি দিস বা জেড দিছো, ধরো জেড দাও। তার মানে এইখানে যে বহিঃস্থ কোণটা হবে সেটা হবে এক্স প্লাস জেড এর সমান। ধরো তুমি এই কোণটাকে এদিকে বর্ধিত করছো, তাহলে এইখানে যে কোণটা হবে, এখানে সরি, এটা আমরা যদি এদিকে বর্ধিত করি, এদিকে বর্ধিত করবো না, এটাকে এদিকে বর্ধিত করো, এটাকে যদি এদিকে বর্ধিত করো, এদিকে বর্ধিত করো, তাহলে এইখানে যে কোণটা হবে, এখানে যে কোণটা হবে এটা কিন্তু বর্ধিত সোজা হবে। এটা দেখা হয়েছে আমার একটু,
এখানে যে কোনটা হবে এটা হবে এক্স ব্যতীত আর কি কি ছিল ওয়াই প্লাস জেড এর সমান। তুমি যদি এটাকে বর্ধিত করতে হবে এদিকে বা এদিকে যদি বর্ধিত করতাম তাহলে কি হতো, তাহলে সেম কথাই আসতো, তাহলে সেম ওয়াই প্লাস জেড। তুমি যদি এটাকে এইদিকে বর্ধিত করতাম, এদিকে যদি বর্ধিত করতাম তাহলে কি আসতো, তাহলে কোন কোন আসতো, এই কোণের বিপরীত, এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। দেখো তুমি যেদিকেই বর্ধিত করুক তুমি এখন পারবা, পারবা না এখন, তুমি এই চিত্রটা আঁকায় রাখতে পারো আর বাংলা কথাটা লিখে রাখতে পারো, ত্রিভুজের যে কোনো কোণের বহিস্তর কোণ হবে অপর দুই কোণের যোগফলের সমান। ত্রিভুজের ত্রিভুজের যে কোনো কোণের বহিস্তর কোণ হবে, যে কোনো কোণের বহিস্তর কোণ হবে, যে কোনো কোণের বহিস্তর কোণ, যেমন বিশেষ আছে মনে হয় এখানে, বহিস্তর কোণ হবে, যে কোনো কোণের বহিস্তর কোণ হবে, যে কোনো ত্রিভুজের যে ত্রিভুজের যে কোনো কোণের বহিস্তর কোণ হবে বাকি বিপরীত মানে অপর কোণ দ্বয়ের সমষ্টির সমান, অপর কোণ দ্বয়ের সমষ্টির সমান। তোমরা যদি এর থেকে ভালো করে কেউ লিখতে পারো সে লিখবা, মানে ক্লাসের ভিতরে ইনস্ট্যান্ট একটা জিনিস মনে আসার পরে ইনস্ট্যান্ট লেখা একটু কঠিন হয়ে যায়। এটা যদি আগে মনে আসতো আমার, দেখা যায় আসলে পড়াইতে গেলে আমি অনেক কিছু শিখতেছি নতুন নতুন, যেটা এই এখন যেটা শিখলাম এটাও নতুন শিখলাম, এটা আমি এখনো এর আগে কখনো এরকম ভাবে শিখি নাই। তো এই দেখেন পড়াইতে পড়াইতে একটু আগে দেখলাম আমি যে মান যখন বের করলাম তখন দেখলাম তো এই দুই গুণের যোগফলই আসছে, মানে এই দুই গুণের যোগফল আসছিল না 130 আসছিল। তো যার জন্য এই 130 এইভাবে চিন্তা করলাম, তাহলে যদি এরকম হতো তাহলে কি আসতো, হ্যাঁ, তাহলে আমরা যেদিকেই নিই না কেন অপর দুই গুণের যোগফল আসবে। তো এরকম তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবা, অবশ্যই মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে। তোমাদের ক্লাসগুলো আমি মনোযোগ সহকারে নিতেছি দেখে আমি জানতেছি যে কি কি আসতে হবে। তারপরে ওয়াও কি বলছে, ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, মানে এইভাবে সমান্তরাল, সমান্তরাল বানলাম। তারপরে বলছে ভাইয়া এ ডি ই কোণের পরিমাণ কত, এই কোণের পরিমাণ চাইছে, আল্লাহ এই কোণের পরিমাণ চাইছি, তো কোণ দেওয়াই নাই, ভয় পাবো আমরা না, ভয় পাওয়া যাবে না। কারণ কি, এইখানের কোণ দেওয়া যে কথা এইখানের কোণ দেওয়া একই কথা। কারণ দেখো বিষয়টা দেখো এরকম, বিষয়টা হলো এরকম, বিষয়টা হলো আমাদের, বিষয়টা কিরকম তাহলে ভাইয়া, বিষয়টা হলো এরকম, ধরো তুমি একই জায়গায় দুইটা ভূমি বা এরকম ধরো ভূমি থাক আছে, ধরো এখানে একটা থাকে এখানে একটা থাকে এখানে একটা থাকে, তুমি যদি এরকম একটা কোণ অঙ্কন করো তাহলে এখানেও যে কোণ পাইছো এখানে ওই কোণ পাবা, এখানে সেম কোণ পাবা না, সেম কোণ পাবা, তার মানে এই রেখাটা এইভাবে গেলে যাওয়ার পরে এখানে যে কোণ আছে এখানে সেম কোণ আছে না, এখানে যে কোণ আছে এখানে সেম কোণ আছে না, তুমি এভাবে চিন্তা করতে পারো। এই 50 আর 64, 50 প্লাস 64 যোগ করলে কত হয় 114, কত হয় 114, তার মানে এই দুই কোণের পরিমাণ, এই কোণ আর এই কোণের পরিমাণ কত 114, তুমি এই কোণ এই কোণ এই কোণ তিন কোণের পরিমাণ জানো কত 180, তিন কোণের পরিমাণ কত 180, 180 মাইনাস 114, 180 মাইনাস 114 কত থাকে তাহলে ভাইয়া বলো তো দেখি, 180 থেকে যদি চলে যায় 66 থাকে না, 66, 66 আছে, হ্যাঁ 66 ডিগ্রি আছে, তার মানে এই কোণের পরিমাণ যদি 66 হয় তাহলে এই কোণের পরিমাণ 66 হবে, এই কোণের পরিমাণ 66 হলে ওই কোণের পরিমাণ 66 হবে, কিভাবে হয় দেখছো। অথবা তুমি যদি বলো যে ভাই এখানে 64 আছে তাহলে এটা 64, হ্যাঁ এটাও 64, এখানে 64 আছে এটাও কি হবে 64 ডিগ্রি হবে। এরকম ভাবে তুমি যদি এটা এরকম ভাবে চিন্তা করো, তখন এখানে যতটুকু কোণ আছে এখানেও তত ডিগ্রি এখানেও তত ডিগ্রি, তার মানে এখানে যদি 64 থাকে এখানেও 64 আছে এখানেও 64 আছে, প্রত্যেকটা কোণের পরিমাণ কত 64 করে, তাহলে এখানে যদি 64 থাকে তাহলে এখানে 64 আসবে, তাহলে 50 আর 64 যোগ করলে সেম 114 হবে, 114 হবে মাইনাস, মানে 180 থেকে 114 বাদ দিলে থাকবে কত 66, 66। আচ্ছা অ্যান্সার বুঝতে পারছো, বুঝতে পারছো ভাইয়া, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। দেখি আর কয়টা আছে, শেষ হবে কি, হ্যাঁ অবশ্যই শেষ হবে। দেখো তাহলে বলছে এই কোণের পরিমাণ কত, কোনটা বিডিই, বি ডি ই, বি ডি ই কোণের পরিমাণ এত ইজি ম্যাথ দিছে, এত ইজি ম্যাথ কেমনে দেয় ভাইয়া, এত ইজি ম্যাথ কেমনে দেয় এটা, ও বিডিই একটু কঠিন দিছে অবশ্যই,
তাই তো বলি, এত কঠিন, এত ইজি ম্যাথ দিবে কেমনে? এত ইজি ম্যাথ তো দিবে না। দেখো, তো আমি যখন বি সি যদি হইতো, তাহলে ধরো এই কোণ আর এই যে এইখানে যে কোণটা আছে, এই কোণ সব তো সেমই, তাহলে 50 ডিগ্রি হইতো, কিন্তু 50 ডিগ্রি তো এখানে নাই। পরে একটু ভালো করে খেয়াল করে দেখি তো ভাইয়া, না, এখানে তো সি কোণ বলে নাই, বলছে কি তাহলে? বলছে বিডিই কোণ, মানে এই যে এইটুকু কোণের পরিমাণ বলছে, এইটুকু কোণের পরিমাণ। এখন এইটুকু কোণের পরিমাণ বের করার জন্য তুমি এই 50টা এখানে থাকা মানে কি এখানে আছে, এখানে আছে। আমি একটু চিত্রটা আঁকাই। চিত্রটা একটু আঁকায় বুঝাই। ক্লাসের মধ্যে বোরিং ফিল করা যাবে না ভাইয়া, ক্লাস কিন্তু বোরিং ফিল করা যাবে না, মজা নিয়ে আনন্দ নিয়ে ক্লাস করতে হবে, মজা নিয়ে আনন্দ নিয়ে ক্লাস করতে হবে, তাহলে সে তুমি ভালো শিখতে পারবে। এই ভাঙ্গিস না, এই ভাঙ্গিস না। দেখো, ম্যাজিক, আমরা তো সব ম্যাজিক শিখতেছি, ম্যাজিশিয়ান, সবাই এক একজন ম্যাজিশিয়ান হয়ে যাবে। দেখো 60 ডিগ্রি, 50 ডিগ্রি, তার মানে এখানে কত ডিগ্রি? 50 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 50 ডিগ্রি। দেখো সব কোণ দিয়ে দিলাম আমরা। এখানে 50 ডিগ্রি, তাই না? এখানে কত ডিগ্রি? 50 ডিগ্রি। দেখো, তারপরে তারপরে আমরা, যেহেতু এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তার মানে কত গুলো? 110 আছে, কত আর 70, তার মানে এখানে কত? 70 ডিগ্রি। এখানে যদি 70 হয়, এখানে কত আছে? 70 ডিগ্রি আছে। এখানে যদি 70 থাকে, এখানে যদি 70 হয়, তুমি এখানের দরকার নেই, এটা তুমি জানো এইটুকু কোণের পরিমাণ কত জানো? এই যে এই কোণ আর এই কোণ পরিমাণ কত? এখানে যদি এক্স ধরো, এটা যদি ওয়াই ধরো, তার মানে এক্স প্লাস ওয়াই কত? 180 ডিগ্রি, কারণ এটা হলো সরল কোণ, এই যে একই রেখা, এটা হলো কি সরল কোণ। এই সরল কোণের মধ্যে যদি এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট যা আছে 111 ডিগ্রি, মানে এটা হলো 60 ডিগ্রি বাদ দিয়ে দাও। ওই যে কথাটা আসছিল, ওই যে একটু আগে যেটা বললাম, যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, এই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল হবে কি? অপর বাহুর বর্ধিত কোণের সমান। এই যে এই বাহুটাকে যদি আমি এদিকে বর্ধিত করি বা এদিকে বর্ধিত করি, যেদিকেই বর্ধিত করি না কেন, এই কোণ আর এই কোণ হবে এই দুই বাহুর যোগফলের সমান। তাহলে 60 আর 50 যোগ করলে কত হলো? 60 আর 50 যোগ করে কত হলো? 110। 110। বুঝতে পারলাম ভাইয়া? ক্লিয়ার 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 বিষয়টা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল হবে বর্ধিত, বর্ধিত অপর 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 কোণের বর্ধিত বর্ধিত কোণের সমান, মানে অপর কোণের বর্ধিত কোণের সমান, এই অপর কোণ এর বর্ধিত কোণের সমান। ক্লিয়ার 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 ক্লিয়ার, আশা করি ক্লিয়ার একদম টোটালি। আশা করি। তাহলে কত হলো? 110, ঘ নাম্বারটা অ্যান্সার। এই ম্যাথটা কি হবে দেখি আমরা একটু। সেম ম্যাথটা না, দেখি না, সেম হলেও একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে, একটু ঝামেলা বলতে এখন আমাদের ম্যাজিক, ম্যাজিকের মাধ্যমে সব সমাধান হয়ে যাবে, আসো। তো আমরা জানি, আমরা বলছে এ বি সি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু হলে বি সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে বি সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বা ডি ই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। তো যে বাহুর দৈর্ঘ্যই বলুক ভাইয়া, খুব ইজিলি, খুব দ্রুতভাবে আমরা সমাধান করতে পারবো। কিভাবে সমাধান করতে পারবো? আমরা জানি যে ডিই সমান্তরাল যদি এবং মধ্যবিন্দু হয়, আমরা জানি এরকম ভাবে ডিই ইকুয়াল হাফ বিসি, একটা সূত্র প্রমাণ করছিলাম না তোমরা? ডিই ইকুয়াল কি? হাফ বিসি। ডিই ইকুয়াল হাফ বিসি। তো এই ডিটা এখানে পাঠাই দাও, তার মানে 2 ডিই, 2 ডিই, 2 ডিই ইকুয়াল বিসি। 2 ডিই ইকুয়াল কি? বিসি। 2 ডিই ইকুয়াল বিসি। তো 2 ডিই মানে 2 ডিই ইকুয়াল বিসি। তাহলে মানগুলো বসাবো এখন। ডিই কত? 3x প্লাস 5, সাথে কি 2 আছে, ইকুয়াল বিসির মান কত? 12x মাইনাস 8। তো এটার সাথে এটা গুণ করো, কত হয়? 6x প্লাস 10 ইকুয়াল 12x মাইনাস 8। তো এখানে হলো 6x, এখানে হলো 12x, তাহলে এই 6টাকে ওই সাইডে নিয়ে যাও আর 8টাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে 12x মাইনাস 6x, তার মানে এটাকে ওই সাইডে নিয়ে গেছি আর এইটাকে এই সাইডে নিয়ে আসছি। তো আমরা এই সাইডে লিখি, তোমরা আবার যদি না বুঝো তাহলে ঝামেলা হয়ে যাবে। এখানে ছিল কত? 10, 8 এই সাইডে এসে কি হবে? প্লাস হবে, প্লাস হবে। তার মানে 10 আর 8 যোগ করলে 18, আর 12 থেকে 6 গেলে কত? 6। তো এখন আমরা এটা কিভাবে লিখি একটু। 6x মানে 12 থেকে 6 গেলে কত থাকে? 6, আর 10 আর 8 যোগ করলে কত হয়? 18। তো x ইকুয়াল টু কত আসতেছে তাহলে? x ইকুয়াল টু আসতেছে 18/6 ইকুয়াল টু 3। x এর মান কত আসছে? 3। তো ভাইয়া তোমরা বলতে পারো ভাই 3 তো অ্যান্সারে নাই।
ভাই শুধু এক্স এর মান তো চায় না, এখানে শুধু এক্স এর মান চায় নাই, চাইছে হলো বিসি বাহুর দৈর্ঘ্য। কি চাইছে? বিসি বাহুর দৈর্ঘ্য। তার মানে বিসি বাহুর ওইটুকু মান কত ছিল? 12x-8। তার মানে 12 গুণন 3 মাইনাস 8, 12 গুণন 3 করলে 3 12 36 মাইনাস 8, 36 থেকে 8 গেলে কত থাকে ভাইয়া? 28 না, 28, 28 সেমি, 28 সেমি। বুঝতে পারলাম? দেখো কিছু ম্যাথ আমাদের একটু বড় আসবে, কিছু ম্যাথ আমাদের একটু বড় আসবে এরকম, তো এগুলো একটু ক্যালকুলেশন করে করতে হবে। তাহলে আমরা ডি ইকুয়াল হাফ বিসি আমরা জানি, তাহলে 2d ইকুয়াল বিসি। তাহলে ডি এর মান বসাইলাম 3x+5 ইন্টু 2, এটার সাথে এটা গুণ করলাম, এখানে বিসি এর মান বসাইলাম, গুণ করে যে মান পাইছি এই 12টাকে এখানে রাখছি, এক্সটাকে এই সাইডে নিয়ে গেছি। তাহলে 12x মাইনাস 6x, 8টাকে এই সাইডে নিয়ে আসছি, 10 প্লাস মাইনাস ছিল এখানে 8 প্লাস হয়েছে, তাহলে 8 হলে কত হলো? 18। তার মানে 12 থেকে 6 গেলে 6x ইকুয়াল টু 18। তাহলে এখানে 6 ছিল, x এর সাথে গুণ আকারে ওই সাইডে যায় কি হবে? ভাগ। 18 ভাগ 6 ইকুয়াল টু 3। তার মানে আমরা x এর মান কত পাইছি? 3। x এর মান কত পাইছি? 3। 3 পাইলাম, 3 পাইছি। এখন এই 3 এর মানটা এখানে বসাই দিই। এখন যদি বলতো ভাইয়া ডি এর মান কত, দেখো তো ডি এর মান কত হবে? 3x+5 ইকুয়াল 3 গুণন 3 প্লাস 5, তাহলে এখানে আসতেছে কত? 3 3 3 9 প্লাস 5 ইকুয়াল টু আসতেছে 14, ইকুয়াল টু কত আসতেছে? 14। অবশ্যই 14 আসবে, কারণ এখানে যে মান থাকবে ডি এর মান হবে হলো এই বিসি বাহুর মানের অর্ধেক। তো বিসি বাহু যেহেতু 28 আসছে, তো এটাকে 2 দ্বারা ভাগ করলেও 14 আসে। 2 দ্বারা ভাগ করলে কত আসে? 14। তার মানে এটাতেও 14 আসে। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। কয়টা আছে আর? কয়টা আছে আর? দেখি আগে শেষ করে থাকি, শেষ হবে এক সময়। এখন দেখো চিত্রে পি কোণের পরিমাণ কত? চিত্রে পি কোণের পরিমাণ কত? আসো পি কোণের পরিমাণটা আমরা বের করি। পি কোণের পরিমাণ বের করি, পি কোণের পরিমাণ বের করি। পি কোণের পরিমাণ দেখো, এখানে যদি 102 হয়, তার মানে এই টোটালটা কোণের পরিমাণ কত ছিল? 180। তার মানে 180 মাইনাস 102, তাহলে থাকতেছে কত? তাহলে থাকতেছে আমাদের 78। 78, এই 78 কার মান? 78 হলো আমাদের এই যে সি, এই এখানে কোণের পরিমাণ। 78 কার মান ভাইয়া? এই কোণের পরিমাণ, মানে এই এখানে এ সি বি কোণের পরিমাণ। এ সি বি কোণের পরিমাণ কত? 78। কারণ আমরা জানি এখানে সরল কোণ হয়। তারপরে তুমি জানো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা জানো না? এটা জানো। তোমার এখন বি কোণের মান নাই, বের করতে হবে। পি, বি কোণ ইকুয়াল টু কি? পি, এটা বের করতে হবে। তবে আমি এখানে পি লিখি। তে কোণের মান কত? 180 মাইনাস এ কোণের পরিমাণ কত? 65 মাইনাস কত? সি কোণের পরিমাণ কত? এখানে প্লাস রয়েছে, মাইনাস হবে। সি কোণের মান কত কইছো? 78। তো এখন 180 থেকে এই দুইটা বাদ দিলে কত হয়? 180 মাইনাস এই দুইটা যোগ করে বাদ দিলে 5, 8 5 13 3, হাতে থাকে আমার হলো 8 5 13 3, হাতে 1, 7 6 13 7 14, 143 বাদ দাও, 37, 37 ডিগ্রি। কত ডিগ্রি? 37 ডিগ্রি। 37 ডিগ্রি। তার মানে পি কোণের পরিমাণ কত পেলাম? 37 ডিগ্রি। তো আর নাই মেবি, আজকের মতো এটুকু মেবি শেষ হবে ক্লাস। আর নাই, আর নাই। তো আচ্ছা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা ভাইকে একটু কমেন্ট করে জানাবো অবশ্যই যে ক্লাসটা বুঝতে পারছো কিনা। ক্লাসে আজকে অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। ম্যাথ অল্প করলেও এই টাইপের যত ম্যাথ আসবে, সম্পূরক কোণ, পূরক কোণ, তারপরে চিত্র থেকে যত ম্যাথ আসবে, আমি একটা করাইলে তোমরা মানে এরকম টাইপের হাজার হাজার ম্যাথ করতে পারবে। এরকম ভাবেই তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লাসগুলো যদি ভালো লাগে ভালো বলবা, যদি ভালো না লাগে ভালো বলবা না। তোমার কাছে যেরকম লাগবে ক্লাসগুলো সেরকমই বলবা। তো অবশ্যই এমসিকিউ পড়ার জন্য একটু মনোযোগ সহকারে পড়তে হবে এবং একটু সময় নিয়ে একটা এমসিকিউ ভালোভাবে সলভ করলে বাকি এমসিকিউ গুলো হয়ে যায়। কারণ ম্যাথ খুব বেশি কঠিন না, ম্যাথ খুব ইজি এবং ম্যাথ খুব বেশি আসে না। দেখা যায় যে ওই 100টা ম্যাথ থেকে ঘুরে ফিরে, মানে 100টা ম্যাথের মান চেঞ্জ করে এদিক সেদিক করে দিয়ে দেয়। তো এই মান চেঞ্জ করলে যেন আমরা পারি, যার জন্য আমাকে একটা ম্যাথই ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। যার জন্য আমি তোমাদের এতগুলা ম্যাথ, অল্প কিছু ম্যাথ পড়ানোর জন্য অধিক টাইম নেই। অধিক টাইম নিলে সুবিধাটা হয় যে তোমরা আমি একটা পড়াই দিলে তুমি বাড়িতে সবগুলাই পারবা। আর আমি যদি শুধু মানগুলা দেখাই দিই যে এটার এটা আনসার হবে, এটার এটা আনসার হবে, এটা আনসার, এরকম ভাবে বললে তুমি পারবা না। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে, এই আশাটা রাখতে পারি।
তো যেহেতু জ্যামিতির সপ্তম অধ্যায় শেষ, ষষ্ঠ অধ্যায় শেষ হলো, পরবর্তী ক্লাস হবে সপ্তম অধ্যায়। তো এরকম ভাবে পর্যায়ক্রমে আমরা তোমাদের 17টা অধ্যায় টোটালি ফ্রিতে শেষ করে দিব। আর তোমরা যারা অন্য অন্য কোর্সে ভর্তি হতে চাবা, তো কোর্সে ভর্তির জন্য, ভর্তি হতে বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর পূর্বের ক্লাসগুলো না দেখা থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবা। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে তোমাকে, বা মেসেজ দিবা, ফোন দিবা না কেউ, মেসেজ দিলে সেখান থেকে তোমার ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দেওয়া হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।